প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর 2021-এ তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তো তোমরা দেখে নাও নিচে একের দাগের যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে দেওয়া হয়েছে এবং 1.1-এর প্রশ্নটা দেখো বলা হয়েছে, দেখো ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়। তো দেখো উত্তর কি বলছে, দেখো ভাদুলী ব্রত বর্ষাকালের শেষের দিকে মেয়েরা করে থাকে। বৃষ্টির পরে আত্মীয় স্বজনদের সমুদ্রযাত্রা থেকে স্থলপথে নিজেদের বাসায় ফিরে আসার কামনায় তারা এই ব্রত করে। নদীর পাড়ে নানা আলপনা এঁকে গান গেয়ে নদী মাতাকে জানায় তাদের প্রার্থনা। এবার চলো আমাদের 1.2-এর প্রশ্নটি দেখো। 1.2-এর প্রশ্ন এখানে বলেছে সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন। উত্তর দেখো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় তুলে ধরেছেন সন্ধ্যাকালীন অবস্থায় গ্রামীণ বাস্তব চিত্রটি। প্যারা চেঞ্জ করে এভাবে লিখবে, সারাদিনের বেচাকেনা শেষে সন্ধ্যায় হাট হয়ে ওঠে জনমানবহীন, নীরব। দূরের গ্রামগুলিতে প্রদীপ জ্বললেও হাট অন্ধকারেই থেকে যায়। রাত্রি নামতেই হাটের দোচালা ঘরগুলি সারা দিনের ক্লান্তি কাটাতে দু চোখ বন্ধ করে বিশ্রাম নেয়। একা কোনো ক্লান্ত কাক তার পাখনার স্পর্শে সেখানে রাত্রি নিয়ে আসে। শুধু শোনা যায় জীর্ণ বাঁশের বুকে বাতাসের ফুঁতে ওঠা বিদ্রোপের সুর। তো চলো আমরা 3 নম্বরের প্রশ্নটি দেখি। দেখো 1.3-এর প্রশ্নটি বলেছে যে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গো বন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়। উত্তরটা তোমরা দেখো, তপনকর রচিত মাটির ঘরের দেয়াল চিত্র পাঠ্যাংশ থেকে জানা যায় কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়। এই উৎসবের সময় সমস্ত ঘর দোর পরিষ্কার করে আলপনা দিয়ে সাজানো হতো। ঠিক আছে, তো চলো আমাদের 1.4-এর প্রশ্নের তার উত্তর দেখি। কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছে। উত্তর দেখো কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট্ট ছোট পিঁপড়েদের চলার কথা বলেছেন। পিঁপড়েগুলোর নিজেদের মধ্যে কথা না বলে ব্যস্ততা এবং শৃঙ্খলাভাবে সারি দিয়ে চলা কবির মনে মুগ্ধতা সৃষ্টি করেছে। এবার দেখো আমাদের 1.5-এর প্রশ্নটি, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানতেন। উত্তর দেখো রাজকিশোর পটনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় গোপাল বাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, দেখো কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি। এইভাবেই আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। ঠিক আছে, তো চলো আমাদের পরের প্রশ্নটি দেখি। 1.6-এর প্রশ্নটা তোমরা দেখো, তুমি যে কাজের লোক ভাই ওইটি আসল। কে কাকে কখন এ কথা বলেছিল। দেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পে জানা যায় তুমি যে কাজের লোক ভাই ওইটেই, তো এটা মিস্টেক হয়েছিল আমার, সরি, ওইটেই আসল। এই কথাটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টি কমে এলে পিঁপড়েটি তার প্রাণ বাঁচানোর জন্য ঘাসের পাতাটিকে ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতা কথাটি বলেছিল।
এবারে চলে আসছে আমাদের 2.1 অর্থাৎ 2 এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে এখানে দেওয়া হয়েছে। তো চলো 2.1 এর প্রশ্নটি এখানে কি বলছে আমরা দেখি। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি, তখন কৃষকরা কিভাবে ব্যস্ত হয়ে পড়ে? মরশুমের দিনে রচনাংশ অনুসারে লেখো। তো দেখো, সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গদ্যাংশ থেকে রচিত। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি, প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা পেয়ে কৃষকদের মুখে হাসি ফোটে। 2-3 দিন বৃষ্টির পর তারা হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে ভারী বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে চাষের কাজ করতে। মাঠের দিকে ধান রোয়া, আল বাঁধার কাজ সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। ধান চাষ ছাড়াও অনেকে পাট চাষ করে, তাদের আরও কাজ, আরও বেশি ব্যস্ততা। কিছুদিনের মধ্যেই সমস্ত মাঠ অপরূপ সবুজ সৌন্দর্যে ভরে যায়। এবারে দেখো আমাদের 2.2 এর প্রশ্নটি এখানে কি বলছে। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিকাল বেলায় বিকায় হেলায় সইহা নীরব ব্যথা, ঊর্ধ্বিতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তো চলো উত্তরটা দেখো। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতা থেকে গৃহীত। কবিতার হাট কবিতায় গ্রাম বাংলার চির পরিচিত রূপটি তুলে ধরেছেন। সকালবেলায় শিশির ভেজা টাটকা শাকসবজি পাওয়া যায় হাটের দোকানগুলিতে। শাকসবজি ও ফলগুলি সারা দিন ধরে বিভিন্ন মানুষের হাতের পরখ সহ্য করে। অবশেষে বিকেলবেলায় অনেক কম দামে নিজের মনের যন্ত্রণা লুকিয়ে বিক্রি হয়ে যায়। কবি রূপক অর্থে শাকসবজি ও ফলের সঙ্গে মানব জীবনের তুলনা করেছেন। এইবারে দেখো আমাদের 2.3 এর প্রশ্নটি বলছে, এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি, গল্পগত কোন অবস্থায় পড়েছিলেন? তো উত্তরটি দেখো, গল্পকথক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে জানিয়েছেন, একবার তিনি সাইকেলে চেপে রাঁচিতে হুড্রুর দিকে যাচ্ছিলেন, কিন্তু পথে সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ায় বাকি 5 মাইল পথ অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে অন্ধকার সন্ধ্যায় ছোট্ট একটি বেবি অস্টিন গাড়ি দেখে তাড়াতাড়ি চেপে বসেন। গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। লেখক গন্তব্যস্থল বলতে বলতে চমকে ওঠেন। ড্রাইভারের জায়গায় কেউ নেই, শীতেও তার ঘাম দেখা গেল। লেখক এই অবস্থার কথাই এখানে বর্ণনা করেছেন। এবার দেখো আমাদের 2.4 এখানে প্রশ্নটি কি বলেছে। বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? উত্তর দেখো, নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় জানা যায়, একটি ছোট্ট বাঘ পাখিদের আশ্রয়স্থলে প্রতিদিন যেত, কিন্তু কোনোভাবেই সে পাখি ধরতে পারত না। এরপর খিদের জন্য বাঘ ছানাটি নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়ে নিজেই নাজেহাল হয়। ছোট ছোট মাছ ধরে খেতে চাইলে মা তাকে বকেন। শেষ পর্যন্ত ছেলের দুঃখ দেখে বাঘটির বাবা মাকে তাদের বাড়ি বদলাতে হয়েছিল। এখন তারা 3 জন মিলে সজনেখোলা বনে থাকে। তাহলে হয়ে গেল। এবার 3.1 থেকে আমাদের কিন্তু কিছু ব্যাকরণ দিয়েছে, তো উত্তরগুলো তোমরা দেখো। 3.1 এর এখানে বলা হয়েছে, দেখো, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর দেখো, শব্দজাত অনুসর্গগুলিকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। ক, সংস্কৃত বা তৎসম অনুসর্গ, যেমন দ্বারা, ব্যতীত। খদে লিখবে বিবর্তিত বা রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, যেমন সঙ্গে আগে। গদে দেখো দেশি এবং বিদেশি অনুসর্গ, উত্তর দেখো যেমন বনাম। এবার দেখো আমাদের 3.2, উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন? তো উত্তরটি দেখো, আদ্য শব্দের অর্থ হলো আদিতে বা প্রথমে। প্রত্যয় কথার অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে। মূল শব্দের আদিতে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্য প্রত্যয় বলে।
উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম হচ্ছে আদ্য প্রত্যয়। এবার দেখো আমাদের 3.3 প্রশ্ন কি বলা হয়েছে, দেখো ধাতু বিভক্তি বলতে কি বোঝো? উত্তর দেখো, ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেগুলোকে ধাতু বিভক্তি বলে। যেমন দেখো, কর যুক্ত হস্যই, করি। ওকে, চলো 3.4 প্রশ্নগুলো দেখি। দেখো 3.4 যে প্রশ্নটি এখানে বলা হয়েছে, বলছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো, অর্থের পার্থক্য দেখো। দেখো বানান আলাদা কিন্তু উচ্চারণ এক, আশা আশা, কিন্তু এটা তালবে ছয় আকার, এটা দন্তে ছয় আকার। এদের শব্দের পার্থক্য মানে মানে অর্থ পার্থক্য দেখো। দেখো তালবে ছয় আশা মানে হচ্ছে এখানে ভরসা, আর দন্তে ছয় আকার আশা মানে হচ্ছে আগমন করা। এটা দেখো দন্তে স গয়রে স্বর্গ মানে এখানে অধ্যায়, আর দন্তে ছয় বয় গয়রে স্বর্গ মানে হচ্ছে দেবলোক। এবার দেখো 3.5 এখানে পদান্তর করতে বলা হয়েছে। দেখো জগৎ, জগৎ থেকে উত্তর হবে জাগতিক, আর জটিল থেকে হবে জটা হয়েছে। এবারে দেখো আমাদের 3.6 একটা অনুচ্ছেদ রচনা করতে এখানে দিয়েছে কি, বাংলার উৎসব। তা প্রথমে তোমরা এইভাবে উপরে একটা নাম লিখবে, যে বাংলার উৎসব নাম প্রথমে দেবে, দিয়ে আমি একটা রচনা এখানে লিখে দিয়েছি, তোমরা যদি পারো নিজেরাও কিন্তু লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তো দেখো ভূমিকা দিয়ে এইভাবে লিখবে, উৎসব হলো আনন্দময় অনুষ্ঠান, আর আমরা বাঙালিরা উৎসব প্রিয়। উৎসবের মধ্যেই রয়েছে বাঙালির আনন্দ। উৎসবের দিনের আনন্দের মুহূর্তগুলোকে বাঙালি ছড়িয়ে রেখেছে তার বিস্তৃত জীবনের আঙিনায়। এবারে দেখো আমি একটা পয়েন্ট করা হয়েছে যে উৎসবের শ্রেণীকরণ। বাংলায় উৎসবগুলিকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 দেখো ধর্মীয় উৎসব, 2 সামাজিক উৎসব, 3 ঋতু উৎসব, 4 হচ্ছে জাতীয় উৎসব। তবে উৎসবকে সুনির্দিষ্টভাবে বিবেচনা করা যায় না। ধর্মীয় উৎসব, দেখো ধর্মীয় উৎসবগুলি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও ভাবনাকে কেন্দ্র করে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ প্রতিটি ধর্মের নানান রকমের উৎসব সারা বছর ধরে একইভাবে বাঙালি উৎসবের আমেজ। হিন্দু ধর্মের নানান রকমের পুজো পার্বণের উৎসব, যাদের মধ্যে অন্যতম হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব দীর্ঘ 4-5 দিন ধরে চলে। মুসলমানদের রয়েছে ঈদ, মহরম প্রভৃতি, খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন, বৌদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা। এবারে দেখো আমরা লিখেছি এখানে সামাজিক উৎসব। সামাজিক উৎসবেও একইভাবে মেতে ওঠে বাঙালি। অন্নপ্রাশন, বাড়ি প্রতিষ্ঠা, বিয়ে বাড়ি, ভাইফোঁটা, এইসব উৎসব অনুষ্ঠানে সমাজের আরও 5 জনকে না নিলে এসব উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই সকল উৎসবে বাঙালি সহ সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এবার দেখো আমাদের ঋতু উৎসব। বছরের ছয়টি ঋতুকে কেন্দ্র করে বাঙালির অসংখ্য উৎসব, নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। শারদ উৎসব, বসন্ত উৎসব, বর্ষা বন্দনা। চাষবাসে থাকে যুক্ত কৃষি উৎসব। এছাড়াও ঋতু উৎসবের উল্লেখযোগ্য বসন্তে হোলি, পৌষে মকর এবং অঘ্রাণে নবান্ন ইত্যাদি। এবার চলে আসো আমাদের পরেরটা, দেখো জাতীয় উৎসব। স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। 15ই আগস্ট, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হয়। এছাড়া উল্লেখযোগ্য রবীন্দ্র জয়ন্তী, নেতাজির জন্মদিন পালন ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের জাতীয় উৎসব। এবারে তোমরা উপসংহার লিখবে এভাবে, প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তি পেতে কে না চায়, সকলেই চায় বৈচিত্র্যের স্বাদ। তাই জীবনে উৎসবের প্রয়োজন অপরিসীম। তাই বাঙালির 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হবে। জীবন প্রবাহের সাথে উৎসব অনুষ্ঠানের ধারাও সমান্তরালভাবে বয়ে চলবে অনন্তকাল। তাহলে আজকের প্রশ্নের প্রত্যেকটির উত্তর তোমরা যথাযথ পেয়ে গেছো। এছাড়া তোমাদের যে আরও 5টা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল, তার উত্তর যদি এখন না পেয়ে থাকো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মাত্র আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যেতে পারো, কোথাও খোঁজাখুঁজির দরকার নেই। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।
থাকবে।